এই পার্টটা আমি হচ্ছে গিয়ে একটু ডেডিকেট করতে চাই হচ্ছে যত জুনিয়ররা আসতেছে তাদের জন্য আর কি। এটা খুবই খুবই ইফেক্টিভ। আমি একদম গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি যে আজকে অ্যাপ্লাই করলে আজকেই জব হবে। দেখতে হবে যে পরবর্তী 6 দিন পরে আজকের কোনো নিউজ তোমার কাজে লাগতেছে কিনা। যেটা না লাগবে ওইটা তোমার দরকার নাই। আমি এটা এখনো ফলো করি। তোমার কথা শুনতে একটা কোট মনে পড়ছে আমার, সাকসেস অ্যাট্রাক্ট সাকসেস। মানুষ বলে যে চাকরি কই, চাকরি পায় না, চাকরি পায় না। না ভাই, প্রচুর চাকরি আছে, লোক নাই, স্কিলড লোক নাই। যদি দায়িত্ব নিয়ে কাজ করতে পারে, কাজের অভাব নাই। যেখানে ছিলাম উনি আবার আমাকে বললো যে রিঅ্যাক্ট নেটিভে কাজ করবা কিনা, 15 দিনের মধ্যে শেষ করতে হবে। আমি যে কোনো ব্যাপার না, দেন। আমি এর আগে কোনোদিন রিঅ্যাক্ট নেটিভের টিউটোরিয়ালই দেখি নাই। আমার কথা হচ্ছে আগে নিয়ে নিই, তারপরে দেখা যাবে। 15 দিন অনেক সময়, শিখতেছি, ইভলভ করতেছি। তখন আমার ভিতরে রিয়েলাইজেশন আসলো যে ডেভেলপমেন্ট আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাদা জিনিস। সেক্টরে টিকে থাকতে গেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে। এই জার্নি থেকে যদি এক লাইনের মধ্যে কোনো কিছু থাকে, মানে যারা এখন শুরু করবে তাদের জন্য তুমি আসলে কি বলবা? আচ্ছা, যারা হচ্ছে এখন গুরুগম্ভীর ইম্প্যাক্টফুল গল্প শুনতে আজকে আমরা চলে আসছি শাফিন ভাইয়ের সাথে কথা বলবো এবং শুনবো তার এই ক্যারিয়ারের জার্নিটা কিভাবে গেল। টাইম কিন্তু আসলে টাইম না, টাইম কারেন্সি। এটাই আমরা আজকে জানবো শাফিন ভাইয়ের কাছ থেকে। এবং আমরা অনেকেই ভাবি না যে আমি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমি সিএসসি পড়ি নাই, আমার ক্যারিয়ার আসলে কি হবে। কিন্তু নন টেকনিক্যাল থাকলেও যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ফিল্ডে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে অনেক দূরে নিয়ে যাওয়া যায়, একটা স্বপ্ন দেখা যায়, সেই স্বপ্নের গল্পগুলাই আজকে শুনবো শাফিন ভাইয়ের কাছ থেকে। শাফিন ভাই, কি অবস্থা, কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ। নাম শাফিন, তুমি কি কোনো ব্যান্ডের সাথে জড়িত নাকি? শাফিন নামে আমাদের একজন ব্যান্ড গায়ক ছিল, কিন্তু অনেক বড় মাপের। একদমই না। শাফিন ভাই, এমনিতে তোমার শুরু করলা কিভাবে? তোমার জার্নি কিভাবে শুরু হলো? একদম ছোট থেকে তুমি কি ছোট থেকেই চাইতা যে ডেভেলপার, টেকনিক্যাল লাইন, এই লাইনে শুরু করবা ক্যারিয়ার? না, আমি আসলে এত কিছু বুঝতামও না। মেইনলি শুরুটা হচ্ছে যখন আমাদের ভর্তি পরীক্ষা হয়। তো আমি মেইনলি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিক্সে অনার্স কমপ্লিট করেছি। তো আমি যখন চান্স পাইলাম, তো তখন অনেক কথা শুনতাম। তো এক রিলেটিভস একদিন আমাকে বলছিল যে জগন্নাথে ম্যাথমেটিক্সে ভর্তি হইছো, কি করবা এটা পরে, প্রাইভেটে কেন ভর্তি হইলাম না। এটার কারণ ছিল, কারণ আমাকে নিয়ে মানুষের এক্সপেকটেশন অনেক বেশি ছিল। কারণ ইন্টারমিডিয়েটে একটু চেষ্টা করছি ভালোভাবে পড়ার, তো সামহাও ঢাকা ইউনিভার্সিটিটা মিস যায়। তো এরপরে আমার তখন মনে একটা জেদ চাপতো যে না, আমাকে কিছু করতে হবে, মানে সাধারণের থেকে বাইরে কিছু করতে হবে। তো এরপরে করোনা আসলো। করোনা আসার পর ঘরবন্দি, ঝঙ্কার ভাইয়ের কোর্স, তখন ঝঙ্কার ভাইয়ের ইয়েটা দেখার আগে তখন হচ্ছে আমার মাথায় যে ইন্টারনেটের অ্যাক্সেস যখন আমি পাইলাম, দেখতেছি যে অনলাইনে আর্ন করা যায়। আচ্ছা, তখন আমি ভাবলাম কি করা যায়। তো দেখি যে মানুষ ক্যাপচা ফিল আপ করে। আচ্ছা। তো ক্যাপচা ফিল আপ করে সারা দিন গাধার মতো খাইতে আমি $1 ইনকাম করছি। আমি কই না, এটা দিয়ে হচ্ছে না। তো পরে দেখলাম যে মার্কেটিং করা যায়, ঠিক আছে। মার্কেটিং করলে প্রোডাক্ট সেল করলাম। এখন মানুষ এসে এত প্রশ্ন করে, আমার মেজাজ টেজাজ গরম হয়ে যায়। না, এটাও সম্ভব না। তো পরে ভাবলাম যে না, অন্য কিছু স্মার্ট কিছু করতে হবে যেটা সাস্টেনেবল। পরে জানলাম যে না, কোডিং করা যায়। এটা তো কঠিন জিনিস। হ্যাঁ। তো পরে এরকম করতে করতে হঠাৎ করে প্রোগ্রাম ঝঙ্কার ভাইয়ের ভিডিও সামনে আসলো। তো ঝঙ্কার ভাই হচ্ছে আমাদেরকে 1 মাসে একটা চ্যালেঞ্জ দিছিল ইউটিউবে। মানে উনি একটা রোডম্যাপ দিয়েছে যে 1 মাসে কিভাবে প্রোগ্রামার হওয়া যায়। তো আমি তো জানি প্রোগ্রামার হলে টাকা ইনকাম করা যায়, চাকরি পাওয়া যায়। বাট ঝঙ্কার ভাই বলতেছে 1 মাসে প্রোগ্রামার হওয়া যায়। করি। উনি যেই রোড ম্যাপ দিছে 1 মাসে, দিনে 12 থেকে 14 ঘন্টা করে সময় লাগবে, আমি তো কিছুই জানি না। তো 4 সপ্তাহ রোড ম্যাপ পাইথন দিয়ে, ডেটাবেস দিয়ে, জেঙ্গো ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, উনি যে দিছে এটা একদম 100% ওয়ার্ক করবে যদি ঠিকঠাক মতো সময় দেওয়া যায়। তো আমি মোটামুটি 2 সপ্তাহ টানার পরে আর পারি না, ইস্তফা দিলাম এখান থেকে। এরপরে টুকটাক নিজে নিজে শেখা শুরু করলাম। এরপরে বুঝতে শুরু করলাম যে, তো পরে আমার মাথায় আসলো যে ওয়েব ডেভেলপমেন্ট কি জিনিস, প্রোগ্রামার কি জিনিস, কিছুই তো বুঝতেছি না। একজন এক এক কথা বলে। তখন হচ্ছে 2021 এরকম চলতেছে। তো এরপরে আস্তে আস্তে বুঝতে শুরু করলাম, ইউটিউবে ভিডিও ঘাটাঘাটি করলাম, HTML শিখলাম, টুকটাক কিছু কাজ টাজ করতেছি। তো তখন এরপরে যে ঝঙ্কার ভাইয়ের ওই প্রোগ্রামিং এর যে ইয়াগুলো আসতে থাকলো, অ্যাডগুলো আসতে থাকলো। তো তারপরে 2023
2023-এ এসে আমি হচ্ছে না ডিসিশন নেই যে না, আমার 2022-এর জুনেও ভর্তি হওয়ার ইয়া ছিল, বাট তখন আর হয় নাই। তো তখন আমি আসলে আমার একটা ইয়া ছিল কি যে আমার সেলফ লার্নিংটা হচ্ছে খুবই হাই। মানে কে শিখাচ্ছে না শিখাচ্ছে এটা আমি ম্যাটার করে না, আমি হচ্ছে নিজে নিজে শিখবো। প্রোগ্রামিং এ ভালো করতে গেলে এটা খুব জরুরি। খুব জরুরি, হ্যাঁ। তো আমার ভালো লাগে, আমাকে আপনি টাস্ক দেন, আমি ঘন্টার পর ঘন্টা বসে বসে এক জায়গায় বসে শিখে 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 ডেভেলপ করতে পারবো। এই হ্যাবিটটা আমার ছোটবেলা থেকেই, মানে বাইরে যাওয়া, আড্ডা দেওয়া, এগুলো ছোটবেলা থেকে আমার ছিল না। তো যার কারণে 2022 আমি পুরাটা হচ্ছে সাজাইছি 2022-এর শুরুতে যে আমি জানুয়ারি থেকে মাসে এটা শিখবো, ফেব্রুয়ারিতে এটা শিখবো, এরকম করে মাস পুরাটাই শিখে করছি। 2022-এর শেষ দিকে এসে আমি রিয়েলাইজ করলাম যে আমার আসলে 3 মাসের বেশি কিছুই শেখা হয় নাই। মানে আমি 12 মাসে শিখছি 3 মাসের জিনিস। তো পরে ভাবলাম যে না, এভাবে হচ্ছে না, আমার গাইডেন্স দরকার। 2023-এ এনরোল করলাম। তো এনরোল করার পরে খুবই এক্সাইটেড। তো এই তো তারপরে আস্তে আস্তে এই লাইনে আসা, ক্লাস, ভার্সিটির ক্লাস, পাশাপাশি এই তো কোর্সের কাজ। হ্যাঁ, মডিউলগুলা। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমি মানে ওই জঙ্কার ভাইয়ের প্রথম 2টা মাইলস্টোন পার হওয়ার পরে টের পাইলাম যে আমার সারা এই পর্যন্ত যা শিখছি এটা 2 মাইলস্টোন। মানে 2022 সালে পুরো বছর ধরে তুমি যা শিখছো এখানে 2টা মাইলস্টোনে হয়ে গেছে। আচ্ছা, তো পরে আমি আসলে রিয়েলাইজ করলাম যে না, জঙ্কার ভাইয়ের এই জিনিসটা আসলে আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট হইতে পারে, এটা একদম ফুললি ফোকাস দিয়ে করা উচিত। তো তখন হচ্ছে এমন হয়তো কি সকালে ক্লাস থাকতো, সকাল 6টার সময় যেতাম, বের হইতাম, ক্লাস করে আইসা টিউশন করে আবার হচ্ছে মডিউল দেখতে বসতাম। এখন আমি তো ভাই মানুষ, 1 দিন 2 দিন 3 দিন এরপরে দেখা যেত ক্লাসে তাকায় আছি, তাকায় ঘুমাইতেছি বা চোখটা এরকম হয়ে আছে। স্যার দেখতেন, উনি বুঝতেন, তো উনি আর কিছু বলতেন না। তো এই তো এইভাবে আসা শুরু হলো। তারপরে কোর্স শেষ হইলো, জব প্লেসমেন্ট টিম। কোর্সের ওই টাইমটাতে কি মানে এই যে বললা যে লেগে থাকার যে ব্যাপারটা, প্রথম 2 মডিউলেই তো তুমি দেখে ফেলছো যে আগে সবকিছু পারো, তো প্রথম দিকে তোমার খুব একটা কষ্ট হয় নাই? কষ্ট কি হইছে আসলে পুরো কোর্স চলাকালীন সময়ে? মানে কখন থেকে তোমার ফিল হইলো যে আরে নতুন কিছু পাচ্ছি? তো ফায়ারবেস এটা শুরু হয়েছে মেইনলি হলো যখন ব্যাক এন্ড জিনিসটা ধরা হলো। ফ্রন্ট এন্ডে সমস্যা ছিল না, কারণ মোটামুটি সবকিছু ফ্রন্ট এন্ড সম্পর্কে আইডিয়া আছে। কিন্তু যখন বুঝতে শুরু করলাম ব্যাক এন্ড কি জিনিস, ডেটাবেজও নামে একটা কিছু আছে, তখন আর কি, তখন আবার এদিকে আমার সেমিস্টার পরীক্ষা শুরু। তখন তখন একটু প্রেশার মনে হইতো যে কিভাবে কি হচ্ছে। ওই টাইমে যেটা হইতো যে আজকে যে ক্লাস, এইটা ধাতস্থ করতে আমার পরের ক্লাস চলে আসতো, পরের ক্লাসেরটা ধাতস্থ করতে পরের ক্লাস চলে আসতো। এটাকে ব্যালেন্স হইতো অ্যাসাইনমেন্টের আগে 2 দিন মনে হয় একটু অফ দেওয়া হইতো, ওই টাইমটাতে জিনিসটা ব্যালেন্স হইতো। বাট ওই আল্লাহ বাঁচাইছে ওই টাইমে যে সামহাও যদি কোনোটা মিস যাইতো তাইলে ওভারকাম করা পসিবল ছিল না। কারণ জঙ্কার ভাইয়ের একটা মোটিভ আমার খুব ভালো লাগে যে মানে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক এবং মানে টাইমের সাথে কোনো সময় কম্প্রোমাইজ করতে হবে না, ডেডিকেশন। আর মানে ডেডলাইন ইজ ডেডলাইন, ওনার একটা কথা, ডেডলাইন ইজ ডেডলাইন, আমাকে এটা করতেই হবে। উনি কোর্সের শুরুতে একটা কথা বলছিল, একটা বাটির মধ্যে অনেক কিছু আছে, আমি যদি নতুন একটা কিছু আনতে চাই তাহলে একটা কিছু সরাইতে হবে। তো কোর্স যেহেতু বলা হইতেছে 6 ঘন্টা টাইম লাগবে, তো আমার লাইফ এখন যেভাবে চলতেছে এই লাইফস্টাইল নিয়ে তো কোর্স হবে না, তাহলে লাইফস্টাইল থেকে বাদ দিতে হবে অনেক কিছু। তখন আমি চিন্তা করলাম কি বাদ দেওয়া যায়, এটা ওনার ভিডিওতেই পাইলাম। উনি একদিন বলছিল যে তোমার এই ফেসবুক, তোমরা স্টুডেন্টরা ফেসবুক চালাও, ইউটিউব দেখো, এই করো সেই করো, তো দেখতে হবে যে পরবর্তী 6 দিন পরে আজকের কোনো নিউজ তোমার কাজে লাগতেছে কিনা, যেটা না লাগবে ওইটা তোমার দরকার নাই। তা আমি এটা এখনো ফলো করি। আমি ফেসবুক হয়তো সপ্তাহে একবার ইনস্টল করি, আপডেট কি আসছে দেখে আনইনস্টল করতে, কারণ আমার তো প্রতিদিনের ফেসবুকের ইনফরমেশন দরকার, ইভেন ফেসবুকের কোনো ইনফরমেশনই আমার দরকার নেই। তো আমার যেই ইনফরমেশনটা মানে পরবর্তী 6 দিন পরে কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না আমার লাইফে, এটা আজকে আমার কনজিউম করার দরকার নাই।
এটার পিছনে আমার টাইম ইনভেস্ট করার দরকার নাই। হুম আমাকে প্রতিদিন 24 ঘন্টা কারেন্সি হিসেবে দেওয়া হয় খরচ করতে, এবং আমার সামনে হিউজ টাস্ক। হুম তো এই কারেন্সিগুলো তো আমাকে স্পেন্ড করতে হয় টাস্কের মধ্যে। হুম এর মধ্যে একটা মানে একটা এমন জিনিসের পিছনে তো আমি এটা স্পেন্ড করব না যে জিনিসটার কোনো ইম্প্যাক্ট আমার 6 দিন পরে নাই, 7 দিন পরে নাই। তো এটা যখন আমি রিয়েলাইজ করলাম, তখন দেখলাম যে আমার লাইফ থেকে আসলে অনেক টাইম বাঁচছে। কারণ আমি প্রচুর টিউটোরিয়াল দেখতাম। তো এই টিউটোরিয়াল হেল থেকে যখন বের হয়েছি, হুম তখন আমার লাইফে প্রচুর সময় চলে আসছে, ফেসবুক বন্ধ, টিউটোরিয়াল বন্ধ, এবং আস্তে আস্তে চেষ্টা করছি যে না, টাইমের ভ্যালু দেওয়ার চেষ্টা করছি, তখন আসলে লাইফে সবকিছু ব্যালেন্স হয়ে গেছে। এই যে কোর্সের টাইমটাতে তুমি কানেক্টেড থেকে মানে একটাও মিস দাও নাই, হুম। টাইমের ভেতরে কমপ্লিট করে ফেলছো। এই যে এটা মানে মোটিভেশনের যে জায়গাটা, এখন মাত্র এতক্ষণ ধরে যে বললা যে ভাই আমি ভাইয়ের ভিডিও দেখছি, ওই জিনিসটা অ্যাপ্লাই করার চেষ্টা করছি, বাট অ্যাপ্লাই করা, এক্সিকিউশন করা তো খুব কঠিন ডে টু ডে লাইফে প্রতিনিয়ত, যেহেতু তোমার ইউনিভার্সিটি ছিল, ফ্যামিলি লাইফ ছিল, এই সব কিছুর ভেতরে এই জিনিসটা করতে যে মানে এমন কোনো বড় কোনো ঘটনা কি ঘটছে যে মানে এইবার মনে হচ্ছিল না আর পারবো না? বড় ঘটনা তো থাকেই লাইফে, অনেক কিছুই থাকে, যেহেতু আমরা প্রত্যেকে আসলে ফ্যামিলির সাথে জড়িত। তারপর হচ্ছে আমরা মোস্টলি এখানে স্টুডেন্টস, ও ইউনিভার্সিটির পরীক্ষা, কোর্স, অনেক কিছুই থাকে, আপস অ্যান্ড ডাউন থাকে। বাট আপনি যখন ডিটারমাইন্ড যে আপনাকে এটা করতে হবে তো মানে করতেই হবে। সাপোজ বা হ্যাঁ, এই ফ্লোরটা সম্ভবত সপ্তম floor। এখানে যদি ভূমিকম্প হয়, আপনি নিশ্চয়ই চিন্তা করবেন না যে আমার বাসায় ঝামেলা চলতেছে, ঠিক আছে একটু পরে নামি, এটা চিন্তা করবেন কখন? না, ভূমিকম্প হয়েছে, আমার যান বাঁচাইতে হবে, হ্যাঁ আমাকে নামতে হবে, নাহলে কোথাও একটা জায়গায় শেল্টার Save নিতে হবে। নিতে হ্যাঁ, তো লাইফের ক্ষেত্রে এত কম্প্রোমাইজ করার কিসের? কোর্সের মধ্যে আসলে এত ঢিলামি আসে কেন? কোর্সটা দিয়ে আপনার ক্যারিয়ার সেট হইতেছে, আপনার লাইফ টাইম আর্নিং এর সোর্স তৈরি হচ্ছে, আপনি একটা ডেজিগনেশন পাচ্ছেন, এইটার ক্ষেত্রে এত ঢিলামি কিসের? লাইফে অনেক কিছুই হইতে পারে, অনেক কিছুই হইতে পারে, কিন্তু তাই বলে তো এখানে ঢিলামি করলে চলবে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মোটিভেশন। সামনে যখন আপনার একটা মোটিভেশন থাকবে যে আমি এটা অ্যাচিভ করব, আমাকে এটা পাইতে হবে, এইটা ছাড়া গতি নাই, তখন আসলে আপনার মানে আশেপাশে কি হলো এটার কোনো ম্যাটার করে না। আরেকটা বড় জিনিস যেটা আমি আমার সাথে যারা ছিল তাদের মধ্যে, আমার নিজেরা তাদের মধ্যে পার্থক্য দেখছি, সেটা হচ্ছে অনেকেই করে কি, কোর্সটাকে একটা অপশন হিসেবে নেয়। সবাই দেখে যে প্রোগ্রামাররা হাজার হাজার ডলার ইনকাম করে, হ্যাঁ ইনকাম করে, কিন্তু ওই ইনকাম করার জন্য তারা কোর্সে ভর্তি হয়। ইনকাম করার মোটিভেশন নিয়ে আসলে তো হবে না, আপনাকে আসতে হবে যে আপনার এটা একটা ক্যারিয়ার, আপনি আগে ক্যারিয়ারটা শুরু করবেন, ক্যারিয়ারটাকে ভালোবাসবেন। আপনি যদি এটাকে অপশন হিসেবে নেন, তাহলে এটা আপনার কাছে মানে আপনি একটু প্রেশার পড়লে তখন মনে হবে যে না, একটু ভালো লাগতেছে না, অপশন টু। কিন্তু যখন আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, এটা ছাড়া যখন আপনার হাতে কোনো গতি নাই, তখন ভাই আপনি মানে জীবন চলে গেলেও এটা করতে হবে। আমি আমাদের সাথে দেখছি বাবা মারা গেছে, জানাজা পরে এসে অ্যাসাইনমেন্ট সাবমিট করছে। এরকম ডেডিকেশন যদি একজনে থাকতে পারে, আমার লাইফে কি আর এমন হয়েছে যে আমি কিছু মিস দিব, তাই না? আর আমরা মানে ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, কোনো ভার্সিটি ক্যারিয়ারের নিশ্চয়তা দেয় না। কিন্তু প্রোগ্রামিং হিরো কি বলে, যদি আমি একদম মানে যতক্ষণ না পর্যন্ত আমার জব হচ্ছে, প্রোগ্রামিং হিরো আমার পাশে লেগে থাকবে। সো এখানে ক্যারিয়ারের নিশ্চয়তা আছে, এখানে ফাঁকিবাজি করার তো বা কোনো লাইফে যাই ঘটে যাক, এইটা মিস দেওয়ার আসলে কোনো জায়গা থাকে না। এটা কিন্তু আসলে মানে এটা তো আমরা সবাই জানি, কিন্তু মেনে চলাটা খুব কঠিন আর কি, চলি না আর কি, কঠিন তো না, চলি না। লোভ থাকলেই হয়। যেমন আমার যদি লোভ থাকে আমি লাখ টাকার চাকরি পাবো, যে যেমন এখন আমার নিড যদি হয়, আমার প্রয়োজন যদি হয় যে আমার একটা চাকরি দরকার, তাহলে আমি ওই চাকরির লোভে কোর্স শেষ করব। আমার প্রয়োজন যদি আমি লাখ টাকা ইনকাম করব, আসলে কিন্তু যায় টেকনিক্যালি পসিবল। তো আমার টার্গেট যদি থাকে লাখ টাকা ইনকাম করবো, তাহলে আমাকে ওইভাবেই যেতে হবে। সো মানুষ কিন্তু আসলে
ধরেন আজকে শাহবাগ মোড় থেকে গুলিস্তানে রিক্সা চালায় যারা, যদি রিক্সা ভাড়া 1 লাখ টাকা হয়, প্রত্যেক বাবা মা কিন্তু সবাই রিক্সা চালক বানানোর জন্য চেষ্টা করবে ডেফিনেটলি। তো সামনে একটা লোভ মানে টার্গেট রাখতে হবে, তো যে আমি এটার জন্য কাজ করব। এটা যখন ক্লিয়ার, আপনাকে ক্লিয়ার হইতে হবে যে আমি আসলে কি অ্যাচিভ করতেছি, টু দা পয়েন্টে, যে না আমি ধরেন আমেরিকার এই কোম্পানি ধরেন গিটল্যাব, আমি গিটল্যাবের এই ডেজিগনেশনটা যে মিড লেভেল ডেভেলপার, তার স্যালারি এমন, আমি এইটাই পাইতে চাই। আপনার ক্লিয়ার মানে ব্রেন যখন আপনার ক্লিয়ার গোল পেয়ে গেছে, ব্যাস তখন ভাই আপনি আপনার ঘুমও আসবে না, কিছুই আসবে না। আপনি খালি অপেক্ষা করবেন কবে আমি ওই দিনটাতে যাব। ইয়েস। তো ধরো এইভাবে তাহলে তোমার কোর্সটা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবারে কি এসসিআইসি তে যাওয়া হয়েছিল, ব্ল্যাক বেল্ট পাওয়া গেছে, এরপরে হচ্ছে ক্যারিয়ারে ঢুকলা কেমনে, মানে স্টার্টিংটা কেমনে করছো তোমার ক্যারিয়ারটা? ওকে, এই জায়গাতে একটা সমস্যা ছিল কি যে আমার এসসিআইসি তে ঢুকলাম, ঢোকার পরে ওই টাইমটা ছিল খুবই টাফ। মানে আমার তখন হচ্ছে পরীক্ষা চলে, প্লাস কিছু ঝামেলা ছিল, বাট আমাকে সামহাও কোর্সটা কন্টিনিউ করতে হইতেছিল, কারণ আমার তো ওই যে একটু আগে যেটা বললা, আমার গোল যাইতে হবে। হ্যাঁ, আমি সামহাও স্বপ্ন দেখতাম যে আমি ইউএসএ কোম্পানিতে জব করব, বাট ভাবতাম যে দূর, এটা কি হবে নাকি। আচ্ছা, খুব বেশি হলে ইউকে পর্যন্ত যাওয়া যায়, ইউএসএ কি হয় নাকি। তো তারপরও স্বপ্ন দেখতে ভালো লাগে, আর ওই স্বপ্নের জন্য কাজ করতে আরো ভালো লাগে, করতাম। তো যেটা হলো যে এসসিআইসিতে হওয়ার পরে 3টা ক্যাটাগরিতে ভাগ করে। তো প্রথম ক্যাটাগরিতে আমাকে পাঠানো হলো। তো সেইখানে আমাদের হাবিব ভাই আমাদের ইনস্ট্রাক্টর ছিল, মেন্টর ছিল। তো ওনার আন্ডারে 2 মাস কাজ করলাম। তো ওই সময় পরীক্ষার প্রেশার ছিল অনেক। তো ওই টাইমে আমার হয় নাই, জব হয় নাই। আমাদের 6 জন একটা টিম ছিল। তো টিমের মধ্যে যখন হয়তো কথাবার্তা হইতো, তো ওনারা সবাই বলতো যে আমার বেসিক ভালো, এক্সপ্লেন করতে পারি, কিন্তু আমার হচ্ছে প্রজেক্ট গুছাইতে হবে। তারপরে ইন্টারভিউ কল পাওয়াটা আমার জন্য খুব স্ট্রাগলিং হয়ে যেত, ইন্টারভিউ কল সহজে আসতো না। তো তারপরে হাবিব ভাইয়ের এন্ড থেকে আমাকে আরেকজন মেন্টরের কাছে পাঠানো হলো। এক্স্যাক্টলি দুঃখিত, আমার নামটা কোনো সমস্যা নেই। তো তখন উনি আবার আমার ভার্সিটির বড় ভাই। আচ্ছা। তো আমি ওনাকে পার্সোনালি রিকোয়েস্ট করলাম, ভাই এখানে আমার একটু সমস্যা হইতেছে, আমি যেখানেই অ্যাপ্লাই করতে যাই সেখানেই টাইপস্ক্রিপ্ট, রিডাক্স আর নেক্সট জেসটা ডিমান্ড করতেছে। আমি রিডাক্স পারি না, টাইপস্ক্রিপ্ট পারি না, আমাকে একটা দিন সময় দেন, আমি কথা দিতেছি, আমাকে একটু পার্সোনালি সময় দেন, আমি এগুলা কভার করে আপনাকে জমা দিব। তো উনি বলতেছে যে নিয়মের বাইরে যেহেতু এটা কেমনে। আমি বলছি যে না ভাই, আমাকে একটু সময় দেন, না হলে হচ্ছে না। মেইনলি এই জিনিসটার জন্য আমি কিন্তু 2টা মাস কষ্ট করছি, লাভ হয় নাই। তো এরপরে উনি আমাকে সময় দিল, আমি 7 দিনের একটা রুটিন বানাইলাম। এরপরে প্রতিদিন রাতে ওনাকে আপডেট দিতাম যে আজকে আমি এই জিনিসটা শিখছি, এই জিনিসটা এরকম এরকম, এই প্রজেক্টটা করে এখানে অ্যাপ্লাই করছি। 7 দিন গেল, 9ম দিনের দিন আমার ইন্টার্ন হয়ে গেল। 9ম দিন ওকে, আমি পাঠাইলাম ওনাকে। বিশ্বাস করবেন না, আমার তখন হচ্ছে ফ্রাস্ট্রেশন এত পিকে উঠে গেছে, আমার সাথে আমি ছাড়া বাকি 5 জনের জব বা ইন্টার্ন হয়ে গেছে। ওই যে গ্রুপের 6 জন, হ্যাঁ, তারা কিন্তু সব সময় আমাকে বলতো আমার বেসিক খুব ভালো, কারণ মানে গ্রুপে কোন একটা বিষয় নিয়ে কথা হইতেছে, আলোচনা করতেছে, আমি ভেঙে ভেঙে বোঝাই দিতাম জিনিসটা এরকম 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 এরকম। ওখানে সিএসসি স্টুডেন্ট ছিল, এখন কিন্তু আমি কথা না বলা পর্যন্ত, মানে আমি না বলা পর্যন্ত তারা কেউ বুঝতো না যে আমি আসলে ম্যাথ থেকে আসছি। সবাই ভাবতো যে সিএসসি, কিন্তু আমি ছাড়া সবার হয়ে গেছে। তো আমি মেইল করতাম মানুষকে, তখন এক পর্যায়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যে কোম্পানিগুলো লিস্ট করতাম, লিস্ট করে মেইল এক্সট্রাক্ট করে মেইল পাঠাইতাম যে ফ্রিতে কাজ করার অভিজ্ঞতা চাই, মানে ফ্রিতেই কাজ করব, আমাকে একটা সুযোগ দেন, অভিজ্ঞতা দরকার। তখন চারপাশে সবাই জব হইতেছে, পোস্ট করতেছে, আমার জব হয় না। এক পর্যায়ে আমার লাখ টাকার এক্সপেকটেশন নামতে নামতে 0-তে চলে আসছে, ভাই আমারে তাও কাজের সুযোগ দেন।
হুম তো তখন হচ্ছে আমার ফার্স্ট ইন্টারভিউ হয়, এদিকে ঝঙ্কার ভাই বলে রাখছেন যে 15-20টা ইন্টারভিউ তো এমনিই দিবা, এটা তো হবেই না, এরপর থেকে না হচ্ছে হুম, হুম। গোনা শুরু করবা। তো আমার ফার্স্ট ইন্টারভিউ দিছি, জব ইন্টার্ন হয়েছে, 15,000 টাকা স্যালারি। আমি কই খাইছে 5,000, 6,000, 7,000 করে ইন্টার্ন পায় সবাই, হুম। ওরা সেলিব্রেট করে। আমার 1,15,000, ঠিক আছে ভালো, আলহামদুলিল্লাহ। 3 মাসের ইন্টার্ন গেল, ওইখানেই আমাকে আবার 6 মাসের জন্য কন্ট্রাক্ট করা হলো 25,000। মানে ইন্টার্ন শেষ হওয়ার পরে আবার 6 মাসের কন্ট্রাক্ট করছে। আচ্ছা। তো ওইটা 25 দিয়ে শুরু হলো, হুম হুম। ওইটা 3 মাসের মাথায় হলো 35। আচ্ছা, তো এরপরে ওইখানে ছিলাম আরো বেশ এটা কি কিছু দেশি কোম্পানি ছিল না বাইরের? ইন্ডিয়ার কোম্পানি। আচ্ছা, ইন্ডিয়ান কোম্পানি। ওকে। ওইখানে থাকা অবস্থায় কানাডিয়ান আমার আরেকজন পূর্ব পরিচিত ক্লায়েন্ট ছিল, আপওয়ার্কের থ্রু পাইছিলাম, সে আবার আমাকে নক করে। হুম হুম। ওইখানে বেশ ভালো স্যালারিতে আবার ছিলাম, হুম হুম। ওইখানে 9 মাস ছিলাম। এরপরে আবার এই তো ইন্ডিয়ান যেখানে ছিলাম, উনি আবার আমাকে বললো যে রিয়েক্ট নেটিভে কাজ করবা কিনা। তা আমি বরাবরই যে সব কিছুর জন্য ওপেন, যে কোনো সিচুয়েশনের জন্য ওপেন। হুম হুম। তো আমার কথা হচ্ছে দেন, পরে বলছে 15 দিনের মধ্যে শেষ করতে হবে। আমি বলছি কোনো ব্যাপার না, দেন। আমার কথা হচ্ছে আগে নিয়ে নিই, তারপরে দেখা যাবে। 15 দিন অনেক সময়, 15x24 অনেক টাইম। তো আমি এর আগে কোনোদিন রিয়েক্ট নেটিভের টিউটোরিয়ালই দেখি নাই, আমি লাগে নাই, দরকার আমি নেই, জানি দেখি না। নাই। হ্যাঁ। তো উনি কনফার্ম করছে, আমি বাসায় আইসা রিয়েক্ট নেটিভের যা আছে সব কিছু আগে ভাজা করে পরের দিন থেকে কোর্সে প্রজেক্টে নেমে পড়লাম। ওইটা হচ্ছে ইন্ডিয়ার গোদাবরী নদী, হুম হুম। সেকেন্ড লার্জেস্ট রিভার। ওইটার ট্যুরিজমের যে স্পটটা আছে না, 3টা স্পট আছে, হুম হুম। এটার জন্য একটা পর্যটন কেন্দ্রের একটা অ্যাপ, টিকিট আসবে, টিকিট করতে পারবে, খাবার দাবার এবং গাড়ি দিয়ে পর্যটক যারা আছে তাদেরকে হ্যান্ডেল করার জন্য, রিচ আউট করার জন্য, তো সমস্ত কিছু অর্গানাইজ করার জন্য একটা অ্যাপ, একটা ড্যাশবোর্ড, হুম হুম। ব্যাকএন্ড। হুম হুম। 15 দিন শেষ করে ফেলছো? করে ফেলছি। যদিও স্টিল ওই প্রজেক্টটা এই কাজটা সম্ভবত 2024-এর শুরুর দিকে করা আর কি। আচ্ছা। তো এটা এখনো ইয়াতে আছে আর কি, 24-এর শুরু না, হ্যাঁ এটা এখনো ইয়াতে আছে, কি বলে সরকারি কিছু ঝামেলার জন্য আছে, কারণ ওইখানের স্থানীয় যেই ব্যবসায়িক লোকজন আছে, হুম হুম। অ্যাপটা যদি মার্কেটে আসে স্থানীয় ব্যবসা উঠে যাবে। তো হুম। ওইগুলার জন্য গভর্নমেন্টের একটু ঝামেলা চলতেছে। আছে। যাই হোক, তুমি এই যে মাঝখানে বললে যে তুমি আপওয়ার্কের একটা মানুষের সাথে কাজ করছো কানাডার, হ্যাঁ। ওই সময় কি ইন্ডিয়ার ওনার সাথেও কাজ করতেছো? হ্যাঁ, দুইটা একসাথে? দুইটা একসাথে। আচ্ছা আপওয়ার্কের ওকে পাইছিলাম আবার প্রোগ্রামিং হিরোতে থাকা অবস্থায়। আচ্ছা। আমার আপওয়ার্কে ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলে রাখছিলাম, হুম হুম। HTML CSS পারি, জবে অ্যাপ্লাই করছি, রিপ্লাই আসছে। প্রথম যখন আপওয়ার্কে মেসেজ মেনুর পাশে লাল বাটনে 1 উঠছে, আমি তো খুশি কারে বলে আমি কোড করে দিছি প্রথমে জাস্ট HTML CSS দিয়ে। এত জঘন্য কোড করছিলাম আমি, এখন মনে হলে লজ্জা লাগে। তখনকার সময়ের জন্য ঠিক আছে। তো এখন তো আস্তে আস্তে হয় কি, ডে বাই ডে ইমপ্রুভ করতে হয়। আমি ইমপ্রুভ করতেছি কিনা এইটা নিশ্চিত হওয়ার মূল বিষয়টাই হচ্ছে গত 5-7 দিন আগের কোড দেখলে আমার বমি আসে কিনা, মানে খারাপ লাগে কিনা, কি করছি আমি। যেদিন থেকে খারাপ লাগা বন্ধ হয়ে যাবে ওই দিন থেকে গ্রোথ শেষ। হ্যাঁ, তাই না? খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমি যাই হোক, উনি হচ্ছে পরে আবার আমাকে রিচ আউট করে, তো ওইটারই তখন আবার আমি তখন ব্যাকএন্ড শিখতেছি, তা আমি ব্যাকএন্ডে ঢুকলাম, কাজ করছি। ওইটা ছিল আবার হচ্ছে, ওইটার নাম ভোলন্যাপ, মেইনলি হলো সিকিউরিটি, ভলনারেবিলিটি, তারপরে হচ্ছে বাগস রিলেটেড সফটওয়্যার যে ইস্যুগুলো হয় এই রিলেটেড একটা খুবই কমপ্লেক্স একটা প্রজেক্ট। তো আমি ঢুকছি, এখন লেভেল 1-এ তো আসলে রাউটার কন্ট্রোলার এত আমাদের ওই সময় ব্যাচ 7-এ দেখানো হয় নাই, বিগিনার লেভেলের জিনিসপত্র ছিল আর কি। হ্যাঁ, আমি মাশাআল্লাহ 1 পেজের মধ্যে সব করছি। প্রজেক্ট চলতেছে, আমি তো যে টের পাইলাম যে উনি নন টেকনিক্যাল মানুষ, তো প্রজেক্ট তো চলতেছে। আস্তে আস্তে আমি রিয়েলাইজ করলাম ব্যাকএন্ড এভাবে করে না,
আচ্ছা। আমি পরে কি করলাম, ওনাকে বুঝাই বলে তারপর আমি সব কিছু আবার সুন্দর করে ফোল্ডার করে স্ট্রাকচার করলাম। এরপরে আস্তে আস্তে হলো কি যে ব্যাকএন্ডের সাথে আমার একটা ভাব ভালোবাসার সম্পর্ক, এত সুন্দর লাগে যে হ্যাঁ ফোল্ডার করলে সবকিছুকে আলাদা আলাদা করে ইউটিলস আকারে, এই আকারে সেই আকারে ভাগ ভাগ করে ফাংশন আকারে আস্তে আস্তে জাভাস্ক্রিপ্টের প্রেমে পড়া শুরু করলাম। তো তারপরে এরপরে আর কি রিয়েলাইজেশন আসলো যে ফ্রেমওয়ার্ক আসলে ম্যাটার করে না, ল্যাঙ্গুয়েজের উপরে আসলে দক্ষতা জরুরি। ফ্রেমওয়ার্ক যখন যেটা, আমি এখন ইলেকট্রন জেএস নিয়ে কাজই করিনি, আমি জানিও না, বাট আপনি আমাকে প্রজেক্ট দেন, আমি ইলেকট্রন জেএস এর সফটওয়্যার বানাই ফেলতে পারবো। বেসিক আমি জানি, ওটার মেন থিম কোন থেকে আসছে ওটা আমি বুঝতেছি, আমি জাস্ট ইউটিলাইজ করব, ইটস আ টুল। ওকে, এইগুলো আসলে ম্যাটার না। দেন ওই তো এরপরে আসলে ব্যস্ততা বেড়ে যায়। ইন্ডিয়ার ওই কোম্পানির সাথে কি তখনও কন্টিনিউ চলতেছে? ওই প্রজেক্টটাও করে ফেলছো? এরপরে মানে এখনো কি ইন্ডিয়ার কোম্পানিতে আছো না চেঞ্জ? হ্যাঁ, এই জার্নিটা কিভাবে হলো? ধরো প্রথমে তো জয়েন করে ফেললা, ইন্টার্ন করলা, আরেকটা আপওয়ার্কের ওনার সাথেও কাজ করে ফেললা, এরপরে নেক্সট হচ্ছে যখন রিঅ্যাক্ট নেটিভের প্রজেক্ট আসলো, তখন আমি কানাডার ওনার সাথে ওখান থেকে রিজাইন নেই। কারণ আমার আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে ওয়েব, আচ্ছা সরি টু সে, ওয়েব জিনিসটা আমার শুরু থেকেই পছন্দ না। আমি আসলে একটু অ্যাপের প্রতি অ্যাডিক্টেড। ওকে, বাট স্টার্ট তো করছো ওয়েব দিয়ে। হ্যাঁ, যেটা হয়তো সহজ জিনিস দিয়ে শুরু করাটা বেশি জরুরি। আচ্ছা, আমি একটা জিনিস আসলে বলতে ভুলে গেছি, হয়তো কি শুরুর দিকে অ্যাপের প্রতি আমার আগে থেকে একটা ভালোবাসা ছিল। তো যখন আমি আসলে ইন্ডিয়ান ওনার কাছ থেকে অ্যাপের অফার পাইছি, তখন আমি কানাডা থেকে সরে গেছি। 2004 পাইছি অ্যাপ। তো আমি ওই যে 2022-এর ওই সময় বলতাম না, তখন হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট জিনিসটা অনেক অনেক টানতো। আমার পিসি হচ্ছে 2 GB র্যামের। আচ্ছা, ভিএস কোডই ওপেন হয় না, অ্যান্ড্রয়েড স্টুডিও তো সম্ভবই না। কিন্তু আমি তো ঝঙ্কার ভাইয়ের মতো আর কাউরে পাই না যে আমাকে অ্যাপ ডেভেলপমেন্ট শেখাবে। কারণ ঝঙ্কার ভাই তো শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্ট শেখায় না, উনি একটা জার্নি দেয়। এই জার্নিটা আসলে দাম দিয়ে কেনার মতো না, এটা অনেক বড় কিছু। তো পরে আমি ভাবলাম ঠিক আছে, ওই প্রোগ্রামিং এর তো ঢোকার আরেকটা রিজন হচ্ছে যে না, যাই হোক ঢুকি আগে, শিখি, পরেরটা পরে দেখা যাবে। তো এরপরে যখন ইন্ডিয়ান ওনার কাছ থেকে আমি আসলে পাইলাম যে রিঅ্যাক্ট নেটিভ অ্যাপের এখানে সুযোগ, প্রজেক্ট এটা করলাম, করার পরে এরপরে মোটামুটি এটা দেখায়া আমার জার্মান কোম্পানিতে জব হলো। জার্মান কোম্পানিতে জব হওয়ার ইয়েটা ইন্টারেস্টিং। ওইখান থেকে আমি আসলে অনেক কিছু শিখছি। আচ্ছা, আমার মানে ইন্ডিয়ার ওটা শেষের দিকে, ওনার সাথে কন্ট্রাক্ট শেষ, আমার তখন হচ্ছে গিয়ে খুব সম্ভবত ফাইনাল পরীক্ষা শুরু হবে ভাব, 4th ইয়ার ফাইনাল। ওকে, তখন আমার জব দরকার। পরে রমজান মাস সম্ভবত চলে, আমি একদিন মানে আমি ভাবতেছি আমার আজকেই লাগবে, একটা কনফার্মেশন লাগবে, কারণ বেশি দেরি হয়ে যেতেছে, আমার লাগবেই। সকালবেলা ভাবতেছি এটা, তো তখন ভাবলাম কিভাবে কি করা যায়, অ্যাপ্লাই করে তো হবে না। তো আমি বাসায় আসলাম, ইন্ডিয়ান ওই প্রজেক্টটা সুন্দর করে ভিডিও করলাম, করে ফেসবুকে এই পার্টটা আমি হচ্ছে গিয়ে একটু ডেডিকেট করতে চাই, হচ্ছে যত জুনিয়ররা আসতেছে তাদের জন্য আর কি। এটা খুবই খুবই ইফেক্টিভ। আমি একদম গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি যে আজকে অ্যাপ্লাই করলে আজকেই জব হবে। আচ্ছা, এটা হচ্ছে আমি কি করলাম, ফেসবুকে প্রচুর জব পোস্ট হয়, তা মানুষ কি টার্গেট করে, আজকে যে জবগুলো আসছে, এক সপ্তাহ আগে যে জবগুলো আসছে, আমি কি করলাম, জবে টার্গেট করি নাই, যারা জব করে তাদেরকে টার্গেট করছি। আমি কি করলাম, নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললাম, ওগুলোর মধ্যে হচ্ছে সব আমার যত কাজ টাজ করছে ওগুলো রাইখা, এরপরে এদেরকে টার্গেট করছি। ধরেন 6 মাস 1 বছর আগেও যারা জব পোস্ট করছে, আমি তাদেরকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, একটা ছোট নোট পাঠাইছি ফেসবুকে যে আমি আসলে এই কাজ করি, আমি এটা পারি, আমি আপনার জন্য এটা করে দিতে পারবো, আর এই যে একটা অ্যাপ বানাইছি ইন্ডিয়া, এই কাজে লাগে, ভিডিও করে পাঠাইছি, অ্যাপ দেই নাই, মানে একটু স্ক্রিন রেকর্ড করে পাঠাইছি, কারণ অ্যাপ ইনস্টল করে কে চালাবে, কে কি করবে দেখবে না। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা সবাই করে যে ভাই আমি এটা পারি, আমার কাজ দেন, তুমি কি পারো এটা দিয়ে, তো আমার কোনো কাজে লাগবে। হ্যাঁ, আমার কি লাভ তোমার এটা দিয়ে, এটা বুঝাইতে হবে।
তো আমি হচ্ছে ওইভাবে করলাম, দেখলাম যে প্রতি 10 জনে একজন করে আমাকে রিপ্লাই দেওয়া শুরু Reply করছে। করা শুরু করছে। এরপরে আমি ফিল্টার করতেছি কোনটা নিব। ইন্টারেস্টিং। হ্যাঁ, মানুষ লিঙ্কডইনে করে, তুমি ফেসবুকে করছো, এটা একটা লিঙ্কডইনে ইন্টারেস্টিং রিপ্লাই ব্যাপার। আসে না, হ্যাঁ, এক হচ্ছে রিপ্লাই আসে না, আসে না। তারপর হচ্ছে মেসেজ সবাইকে দেওয়া যায় না। আর ফেসবুকে দেখেছি না সবাই করতেছে। তো পরে আমি হচ্ছে মানে সবারটা বাদ টাদ দিয়ে আমার কাছে জার্মান কোম্পানিটা ভালো লাগছে, জার্মান টেকটাও ভালো, আর ডিফারেন্ট টাইপস অফ মানে আচ্ছা এখানে একটা বলে রাখা ভালো, রিমোট জবের ক্ষেত্রে হয় কি ঘরে বসে ওয়ার্ল্ড কালচারটাকে এক্সপ্লোর করা যায়, ডিফারেন্ট কান্ট্রিজ, ডিফারেন্ট ভাইবস। এটা সামনে আমি আরো একটু বলবো যে আমার এখন জিনিসটা আরো ইয়ে লাগতেছে, কারণ এখন মাল্টিপল কান্ট্রিজের লোকদের সাথে আমি কাজ করতেছি। তো জার্মানি আমি সকালবেলা ভাবতেছি না, আমার বিকালে কনফার্মেশন আসছে যে স্যালারি তখন সম্ভবত 40-এর মতো। তো তখন আমি বললাম ঠিক আছে। উনি বললো যে আর কিছুদিন আমি হচ্ছে আপনার এটা মোটামুটি কনফার্ম। উনি বাংলাদেশের, তো উনি হচ্ছে জার্মানির যে ক্লায়েন্ট আছে তার কাছে পাঠাইছে যে আমাদের একটা মানে অ্যাপ বানাবো, এটা মার্কেটে লঞ্চ করব, পাশাপাশি আমাদের ওয়েবের কাজ আসতে থাকে, তো আপনি যদি হ্যান্ডেল করতেন। করলাম, ঢোকার পরে মানে উনি খুবই ভালো মানুষ ছিলেন, যিনি বাংলাদেশে ছিলেন খুবই সাপোর্টিভ মানুষ ছিলেন। উনি ফার্স্ট হচ্ছে আমাকে ভালো চলতেছে, জবে ঢুকছি খুব ভালো চলতেছে, তখন আমার ভার্সিটি প্রজেক্ট শুরু হয়, যেহেতু আমি ম্যাথের স্টুডেন্ট, ম্যাথে হচ্ছে রিসার্চ প্রজেক্ট শুরু হয়। প্রেশার যে কি জিনিস, সারা দিন স্যারের এখানে প্রজেক্টে কাজ করতে হতো, বাসায় এসে অফিস, পরের দিন আবার। তো ওই টাইমটাতে ওই ভাই আমাকে কার্সর এআই চিনাইলো, কার্সর এআই চিনলাম। পরে মনে হলো যে না, এটা আমার সাথে যাচ্ছে না, আমার টাইপ না। কেন না, মানে এখানে হয় কি যে একটা ফিচার ডেভেলপ করব, তাহলে কার্সরকে বললেই হয় একটা ফিচার ডেভেলপ করো। আমার ভালো লাগতেছিল না, আমি আসলে গ্রোথ পাচ্ছিলাম না। আমার কাছে মনে হচ্ছে যে আমি তো থিঙ্কিং করার মানে ইয়েই পাচ্ছি না, জায়গায় পাচ্ছি না। এটা আমার সাইড থেকে ফল্ট, কারণ আমি নতুন মাত্র কার্সর করছি, দেখতেছি। তো পাশাপাশি ওয়েবের প্রজেক্ট ছিল, আর এদিকে আমার প্রজেক্ট ভার্সিটির এখানে প্রেশারও ছিল। তো যাই হোক জিনিসটা ম্যাচ করে নেই। পরে আমি ভাবলাম যে না, বের হয়ে যাই জার্মান কোম্পানি থেকে। ওকে, জুন মাসের 7 তারিখ বের হয়ে গেলাম। তখন মাথার উপর প্রেশার, ভালো প্রেশার, কারণ হচ্ছে আমার এখন তো কিছু নাই, আমার তো আর বেশি হলে 1 মাস, এরপর আমি কি করব, বাসায় কি বলবো। তো তখন হচ্ছে মানে আচ্ছা ওই টাইমটাতে যেহেতু ইভলভ করতেছি, তখন আমার ভিতরে রিয়েলাইজেশন আসলো যে ডেভেলপমেন্ট আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাদা জিনিস। সেক্টরে টিকে থাকতে গেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে। ট্রু। তখন আমি ভাবলাম 7 তারিখ, আজকে 20 তারিখে হিরো ইউনিয়ন। তো আমি জানি আমি এভাবে যদি আবার নক করি আবার জব পাবো, কিন্তু যেন তেন জবে তো যাওয়া যাবে না। যেটা আমার জন্য একদম ঠিকঠাক আমি ওইভাবে যাব। তো ওইভাবে যাওয়ার জন্য নিজেকে আরেকটু ডেভেলপ করি যাতে স্যালারিটা আরেকটু বেশি আসে। তো তখন আমি করলাম যে 15 দিনের একটা, যেহেতু বুট ক্যাম্প করে আসছি, তো আমি জানি কিভাবে প্রেশার দেওয়া যায় নিজের উপরে। 15 দিনের একটা স্টিম রোলার চালাইলাম নিজের উপরে। ওপি কনসেপ্টস, প্রবলেম সলভিং, সলিড প্রিন্সিপালস, ডিজাইন প্যাটার্নস, ডেটাবেস ডিজাইন, জিনিসপত্রগুলো চেষ্টা করলাম যতটুকু যা কভার করা যায়। এটা ওপেন, এখন এগুলো তো যে কেউ শিখতে পারে যে কোনো জায়গা থেকে। তারপরে হচ্ছে 20 তারিখে হিরো ইউনিয়ন হইলো। হিরো ইউনিয়নের আগে আমাদের এখানে সোহেল ভাই নামে একজন আছে, ওনার স্টোরিটা আরো ইন্টারেস্টিং। তো ওনার স্টোরি ফেসবুকে পড়লাম, অনেকে মেসেজ দিলাম। 18 তারিখ থেকে শুরু করলাম যে মেসেজ দেওয়ার স্টার্ট করি। 18 তারিখ থেকে, আচ্ছা। তো ভাইকে আমি মেসেজ দিয়ে রাখছি, ভাই বলছে দেখবেন, আরো কয়েকজনকে দিয়ে রাখছি। এরপরে যেটা হয়েছে যে 20 তারিখে হিরো ইউনিয়নে গেলাম, ভাইয়ের সাথে সরাসরি দেখা করলাম। ভাই বললেন যে
এই মুহূর্তে পসিবল না, আমাদের এখানে ভ্যাকেন্সি আপাতত নাই, সামনের বছর আমাদের প্রোডাক্ট যখন লঞ্চ হবে দেখা যায়। ওকে। তা আমি চলে আসলাম, আরও কিছু মানুষজনের সাথে দেখা করলাম, সবাইকেই জাস্ট ঢুকায় রাখলাম যে আমি আসলে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করি। আমি কাউকে বলি না যে ভাই জব দেন, আমি খালি বলে রাখছি ভাই আমি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করি, এইটুকুই। তাহলে যখন এবং তার সাথে একটু ভাব ভালোবাসার সম্পর্ক তৈরি করে আসছি, একটু সাবকনশিয়াস মাইন্ডে আমি একটু টিক চিহ্ন দিয়ে রাখলাম দিয়ে আমি রাখলাম কিন্তু যে এটা করতে লাগলে পারি, আমাকে হ্যাঁ, বললেন, লাগলে এটা আর আমি বলার আসি। দরকার নাই, হ্যাঁ, এটা তার মাথায় এমনি আসবে। হ্যাঁ, তো তখন হচ্ছে এরপরে আমি এসে ঠান্ডা মাথায় আমার পড়াশোনা কন্টিনিউ করে গেলাম, কারণ আমি জানি ইয়ে করলে এমনি আসবে ইনশাল্লাহ। তো 27 তারিখ তখন মনে হলো যে না, এখন সিরিয়াস হওয়া দরকার, হাতে আর 3 দিন আছে, কারণ আমি একদম ডিটারমাইন্ড আমার পরের মাস থেকে আমি জবে জয়েন করবো। 27 তারিখ সকালবেলা আবার ফিল্টারেশন শুরু করলাম, আবার মেসেজ দেখলাম কি বিকালে একটা জব পোস্ট হয়েছে বাংলাদেশি কোম্পানি। আচ্ছা আমি আর জবে অ্যাপ্লাই করি নাই, যে পোস্ট করছে তারে মেসেজ দিছি। আচ্ছা মেসেজ দিয়ে বলতেছি যে আমি এগুলো পারি, কোনো ভ্যাকেন্সি খালি আছে কিনা, আমি কিন্তু দেখছি পোস্ট করছে, আমি বলছি খালি আছে কিনা, একটু ট্রিক করে নিয়ে আর কি। হ্যাঁ, তো উনি বলতেছে, উনি আবার পোস্টের লিংক পাঠাইছে, লিংক এটা পাঠায় দেখো। বলতেছে পোস্ট অ্যাপ্লাই করেন, হ্যাঁ, বইলে আবার বলতেছে আপনার মেইলটা দেন। আচ্ছা, ইন্টারভিউ হইলো, তো ইন্টারভিউ বলে বলতেছে আচ্ছা ঠিক আছে, স্যালারি 45,000, 3 মাস প্রবেশন পিরিয়ড যাবে 30,000-এ। আমি বলছি ঠিক আছে দেখি। তো ওনারা কোন অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি করবে বলছে, এর মধ্যে সোহেল ভাই আবার মেসেজ দিছে। আচ্ছা, আমি দেখি নাই, আবার হোয়াটসঅ্যাপে খোঁজাখুঁজি করছে, আমি তাও দেখি না, মানে আমি দেখি নাই আসলে কখন মেসেজ কি দিছে। উনি আবার ফোন নাম্বার বের করছে, বের করে কল দিচ্ছে, বলছে যে ভাই আপনি না বলছিলেন যে আপনি এগুলা পছন্দ করেন। ও আচ্ছা, আমার পছন্দের কেন ওইখানে গ্রোথ পাইলাম না, ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিংটা বেশি পছন্দ করি। যেমন ধরেন একটা সফটওয়্যার দুনিয়ার বাগসে ভরা, খুঁজে খুঁজে বাইর করতে হবে, সারাদিন লাগবে, এটা ভাল লাগে। ভাল লাগে এগুলা। বা একটা কমপ্লেক্স ব্যাকএন্ডের ফিচারে ডেভেলপ করতে হবে, মানে মাথার তার ছিঁড়ে যেতেছে, এগুলা ভাল লাগে। অটোমেশন দেখলেই মনে হচ্ছে আমি থিঙ্ক করতে পারতেছি না। তো পরে উনি হচ্ছে আমাকে, সোহেল ভাই আমাকে ফোন দিলেন যে ভাই এরকম এরকম। তো আমি বললাম আচ্ছা। ওনার অফিসের হচ্ছে একজন ক্লায়েন্ট, তো ক্লায়েন্টের একটা রিঅ্যাক্ট নেটিভ প্রজেক্ট আছে স্টার্ট আপ, আমাকে বলতেছে যে আপনি কি দিবেন কিনা ইন্টারভিউ। আমি বলছি আচ্ছা দেওয়া যায়। তো বাংলাদেশের যে কোম্পানি লেক্সিডোম মোটামুটি কনফার্ম, কিন্তু তো তারা মোটামুটি অফার লেটার রেডি। তো আমি হচ্ছে এবারে বললাম যে না, আমি করব না বলে পরের দিন সকালবেলা উত্তরা গেলাম ইন্টারভিউ দিতে, ইউএসএ কোম্পানি। মানে ইন্টারভিউ দেওয়ার আগেই ওটা না করে দিছো? বাংলাদেশি কোম্পানি, ইন্টারভিউ তো দিছি, মানে ওইটা তো অফার লেটার রেডি, আর নতুন যেটা সোহেল ভাই না বললো করে দিছি, ওইটাতে যাওয়ার আগেই না করে দিছে। এটা রিস্ক নিয়ে ফেলছে তো একটা। রিস্ক তো তারপর রিস্ক তো নেওয়াই লাগে। তো তখন সোহেল ভাই বলতেছে কেন ভাই বাংলাদেশি কোম্পানি, কেন ইউএসএ কোম্পানি সব দিক দিয়ে ভালো। ট্রু। পরে আবার ইউএসএ সোহেল ভাই বলতেছে যে এটা কিন্তু বুঝেন ভাই, শিওর না, কিন্তু ও কিন্তু আপনাকে হায়ার করে নাই এখনো। হ্যাঁ, আপনি ছেড়ে দিলেন টাচ করে। হ্যাঁ, তো আমি হচ্ছে না করে আল্লাহর নাম নিয়ে জাস্ট বের হয়ে গেছি। ওই দিন সকাল 4টার সময় ঘুম থেকে উঠছি, উঠে রেডি হয়ে বাসা নারায়ণগঞ্জ 7টার দিকে সময় তো বের হয়েছি। বের হয়ে মেট্রো ধরে আমার বুকের ভিতর তো ডিপ ডিপ করতেছে, কি জানি হয়। হ্যাঁ, তো উনি বলছে যে 12টার দিকে আসলেই হবে। আমি 9টার সময় যাই হাজির, যাই দিয়ে ঘুমাইতেছে সবাই। আমি ডাইকা তুলছি। তো 10টা থেকে ইন্টারভিউ শুরু হয়েছে। ইন্টারভিউ শেষ হওয়ার পর ঘড়ির দিকে তাকায় দেখি 2টা বাজে। আচ্ছা, 4 ঘন্টা ইন্টারভিউ হয়েছে, আমি টেরই পাইনি 4 ঘন্টা কখন গেছে। তো আমার যে সিনিয়র ডেভেলপার, ওনার নাম ডিমিট্রি, এত ভালো একটা মানুষ, মানে তাদের কালচারটাই আলাদা, ইউএস এর কালচারই আলাদা, মানে কোনো অহংকার বোধ নাই বা কোনো মানে কোনো ইয়ে নাই, বড় কিছু সে এরকম কোনো ভাইব তার মধ্যে নেই। আসলো একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, আমি অবশ্যই নার্ভাস হয়ে গেছিলাম।
স্বাভাবিক। এত নার্ভাস হয়েছিলাম যে আসলে আমার মাঝখান দিয়ে পানি খেয়ে খেয়ে ইন্টারভিউ উত্তর দিতে হইতেছিল। তো আমার অবস্থা দেখে সে মাঝখানে ইন্টারভিউ ব্রেক দিল, বার্গার টার্গার অর্ডার দিল, খাওয়াইলো, আবার ইন্টারভিউ। 4 ঘন্টার ইন্টারভিউ শেষে তখন হচ্ছে বললো ঠিক আছে যে 1 মাসে তোমাকে আমরা দেখবো, তখন তোমাকে আমরা $400 স্যালারি করবো, যদি ঠিকঠাক মনে হয় পরের মাস থেকে 520 আর কি। পরে বলছে এটা কি ঠিক আছে তোমার জন্য? আমি বলছি ওকে। আমি হিসাব করে দেখলাম সব মিলাই তো 63,000 আসে। আমি মনে হচ্ছে কিরে এটা কি স্বপ্ন দেখতেছি আমি? মানে ইউএস এর কোম্পানি ভাবতাম, হয়ে গেল, স্যালারিও তো কম না, ঠিক আছে। তারপর এখানে জয়েন করলাম এবং মানে এক্স্যাক্টলি যেরকম চাই একদম এরকম। এটা যেমন আমার একটা ইয়ে ছিল যে আমি চাইতাম যে একদম খুবই অভিজ্ঞ একজনের আন্ডারে কাজ করা। তো ডিমিট্রি খুবই পাইছো? অভিজ্ঞ, খুবই। চেক। এবং এখানে আসলে খুবই ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে কাজ করতে হয়। আগে কার্সর এআই বা এআই এর যে ভাইব কোডিং যে জিনিসটা, এটা আমি প্রচন্ড পরিমাণে হেড করতাম। ইভেন ওই ইন্টারভিউতেও আমি তাকে বলছি, তো সে আমাকে বললে কেন হেড করো? আমি বলছি এটা আমার থিঙ্কিং অ্যাবিলিটি নষ্ট করে। তারা বলে যে তোমার অ্যাপ্রোচ তাহলে ঠিক নাই। জবে আসলাম, ও আমাকে শিখাইলো যে তুমি আগে চিন্তা, তোমার তো কোড করা তো তোমার কাজ না, কোড লিখবা কেন তুমি? তুমি থিঙ্ক করবা, তুমি ইঞ্জিনিয়ার মানুষ, তুমি থিঙ্ক করবা। লিখবে আর একজন রাইটার লিখবে, রাইটার লিখবে। হ্যাঁ, এআই তো রাইটার। তুমি চিন্তা করবা, কিভাবে চিন্তা করবা যে একটা ফিচার ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে, এখানে যা যা লাগে সব, মানে যত ধরনের অ্যাপ্রোচ হইতে পারে ওর সাথে কথা বলো, কত ধরনের অ্যাপ্রোচ হইতে পারে, ঠিক আছে, 5টা অ্যাপ্রোচের কথা সে বললো। এখানে বেস্ট কোনটা নাও, বেস্টটা নাও। এইটার মধ্যে কি কি সমস্যা হইতে পারে, কি কি এজ কেস থাকতে পারে, এগুলো নিয়ে একটু আলোচনা করো সব কিছু। এবং এটার পাশাপাশি আবার দেখো আমাদের যে ইউজার বেস, আমাদের যে টার্গেটেড অডিয়েন্স, এইটার সাথে আসলে কি বেস্ট কেসটা যায় নাকি অন্য অ্যাপ্রোচটা সব থেকে বেশি সুইটেবল হয়, এগুলো নিয়ে ভাবো। এইটা তোমার কাজ, তুমি এটা ডিফাইন করো, তারপর এআই কে বলো এটা ইমপ্লিমেন্ট করে দিতে। এরপরে আবার দেখো যে ওর কোডটা ঠিক আছে কিনা। কোড লেখা তো তোমার কাজ না, এটা তো লো লেভেলের কাজ। হয়তো 2-1টা লাইন তুমি এডিট সেদিক করতে পারো, একটু টুইক করতে পারো। হ্যাঁ, ট্রু। তখন আমি বুঝলাম যে আচ্ছা এই টেস্টটাই তো আমি চাইতেছিলাম, আমার ব্রেইনের তো এটাই দরকার, থিঙ্ক করতে পারার যে একটা জায়গা, আমি জায়গাটা পাইলাম। এরপরে ধাক্কাটা খাইলাম কি, যে আমি যে ফিচার ইমপ্লিমেন্ট করি, এর আগে আমি আসলে পিআর জিনিসটার সাথে পরিচিত ছিলাম না। পুল রিকোয়েস্ট করি, এখন হচ্ছে হয়ে গিয়ে পুল রিকোয়েস্ট করার পর উনি লাইন বাই লাইন যায়, এরপর বলে যে এটা এমন কেন, এটা এমন না হয়ে ওইরকম হলো না কেন। আমি তো এটার সাথে নতুন, তখন আস্তে, মানে এটা তো 6 মাস আগের কাহিনী। তো তখন আস্তে আস্তে আমার কি হলো, ইমপ্রুভ হওয়া শুরু হলো যে না, একটা ফিচার আসলে এভাবে ডেভেলপ করে। সত্যি কথা বলতে আমাদের যে অ্যাপটা আমরা বিগত, আমি 6 মাস আগে জয়েন করছি, আমি হয়তো 5 থেকে 6টা ফিচার ইমপ্লিমেন্ট করছি। এআই দিয়ে এই অ্যাপ আপনি 2 দিনে ইমপ্লিমেন্ট করতে পারবেন, অ্যাপই বানাই ফেলতে পারবেন টোটাল। আমরা ফিচারই মাত্র 5-6টা ডেভেলপ করছি 6 মাসে। এখন বলতে পারেন তাহলে তো আমরা কি সময় ক্ষেপণ করছি বেশি? না, আমরা মানে এটা এত নিখুঁত করে বানাইছি, সাস্টেইনেবল। এটা খুবই সাস্টেইনেবল। এআই দিয়ে তো আমি জাস্ট একটা ফ্রন্ট পাবো, মোটামুটি একটা রেপ্লিকা টাইপস। ভিতরে কি করে এটা ও নিজেও জানে না, অনেকগুলা ইয়া থাকে, ঝামেলা থাকে, হ্যালুসিনেশন করে, আরো অনেক প্রবলেম করে। তো এই তো এইভাবে মেইনলি এখনো চলতেছে। ইউএসএ কোম্পানি হচ্ছে একটা ট্যাগ, এই ট্যাগটা অনেক কিছু আকর্ষণ করে। তা আমার ওই দিন আসলে মনে হইতেছিল যে কিছু এক্সট্রা ইনকামের দরকার, নিডস এর জায়গা থেকেই। তো তখন হচ্ছে আমি কি করলাম যে আপওয়ার্কে করলাম, কি কয়, আমার প্রোফাইলটাকে আপডেট করলাম। যখনই আমি আপডেট করছি আমার কিন্তু কোনো কানেক্টস নাই, লোকরা এসে মেসেজ দেয়। তো তখন হচ্ছে আইভরি কোস্টের একজন
লোকের সাথে কথা হলো, উনি মেনলি ইউএসএ থেকে পড়াশোনা করছে, এখন থাকে আইভরি কোস্টে। তো ওনার একটা অ্যাপের কাজ করলাম। এখন ইদানিং আবার ইউএসএর আরেকটা কোম্পানিতে মানে কাজ থেকেই বলছিল, তো ওইটাও করলাম। আবার রিসেন্টলি যেটা ইজিপ্টের একজনের সাথে কাজ করতেছি, এটা হচ্ছে গিয়ে ফাইন্যান্স রিলেটেড একটা অ্যাপ। তো ও বলছে আমাকে এখন পার্ট টাইম ইয়ে করবে। এই যে ওই ইউএস এর কোম্পানিতে তুমি চাকরি করতেছো, হ্যাঁ আর বাকিগুলো ফ্রিল্যান্স করতেছো? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 1 মাসের ভিতরে, মানে বিগত 1 মাসের ভিতরেই এই কাজগুলো হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আমি শিওর আজকে বাসায় গেলে আজকে আরেকটা মেসেজ দিবে। মানে আরেকটা বিষয় হয়েছে কি, এগুলো করতে করতে হয় কি, আপনি যাবেন আপওয়ার্কে গিয়ে রিয়েক্ট নেটিভ লিখে বাংলাদেশ সিলেক্ট করলে আমার প্রোফাইলটা মানে 1 থেকে 5-এর মধ্যে থাকে। আচ্ছা, তো যার কারণে হয়- চমৎকার। হ্যাঁ, মানে মানে প্রথমেই হ্যাঁ। এটা পাওয়াটা সহজ হয়। আর আরেকটা জিনিস, মানে তোমার কথা শুনতে একটা কোট মনে পড়ছে আমার, কি? সাকসেস অ্যাট্রাক্টস সাকসেস। হ্যাঁ সো তোমার সাকসেস আসতেছে, এর সাথে সাথে সাকসেস আরো অ্যাট্রাক্ট হচ্ছে আর আরো কি। হ্যাঁ, বাড়তেছে। এটা আসলে ইভেন ইউএসএ কোম্পানিতে ঢোকার আগে আমাকে জিজ্ঞেস করেছিল আগে কোথায় ছিলেন, জার্মান কোম্পানি, স্যালারি কত, এত। তো ওইটার উপর বেস করে একটু কিন্তু হেল্প হইছে। হ্যাঁ, help একটু হইছে। একটু হেল্প হইছে। তো ওকে, তো জার্মানিতে বা অন্যান্য জায়গায় যাচ্ছে, তাহলে একে আমার ওই রেঞ্জ বলতে হবে, নাহলে তো পাবো না। পাবো না। এটা একটা ট্রু। তো এখন আর কি পরে প্রেশার অনেক বেশি হয়ে যেতেছে। যেমন আমি গতকালকে রাতে ঘুমাইছি 5টার সময়, লাস্ট 4-5 দিন যাবত এভাবেই যাইতেছে। তো পরে ভাবলাম যে না, এইভাবে আর সম্ভব না, কিছু কমাইতে হবে। তো আমি আর সত্যি কথা, আচ্ছা আমি হচ্ছে আমার কিছু ফ্রেন্ডদেরকে ক্লায়েন্ট দিয়ে দিব বা রেফার করে দেবো, যাতে তারা কেবল হ্যান্ডেল করতে পারে। আর টু বি ভেরি অনেস্ট, লোক পাওয়া যায় না। কাজ যে দিব নির্ভরযোগ্য কাউকে পাওয়া যায় না। মানুষ বলে যে চাকরি কই, চাকরি পাই না, চাকরি পাই না। না ভাই, প্রচুর চাকরি আছে, লোক নাই, স্কিলড লোক নাই। স্কিলড লোক নাই। যদি দায়িত্ব নিয়ে কাজ করতে পারে, কাজের অভাব নাই। টু বি ভেরি অনেস্ট, কাজের অভাব নাই। আর গ্লোবাল মার্কেটটা এত বড়, এটাতে আসলে আপনি ডেভেলপার দিয়ে কোনোদিন বড়াইতে পারবেন না, কারণ মার্কেটটা অনেক বড়, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। আচ্ছা, তুমি এই যে আমি তোমার কাছে তো টোটাল মানে ডেভেলপমেন্ট জার্নির গল্পটা শুনলাম। তো ধরো তুমি যখন ছোট থেকে কোথায় পড়ালেখা করলা, ওই সময় কি তোমার ইচ্ছা ছিল যে আমি এই লাইনে ঢুকবো আমি তো চিন্তামই বা নাই এগুলা। কিছু করবো, বা ছোটকালে কি ইচ্ছা ছিল, কি হইতে চাইছিলা? আচ্ছা, ছোটবেলার ইচ্ছাটা ডিফারেন্ট ছিল। ছোটবেলার ইচ্ছা ছিল ইসলামিক স্কলার হওয়ার। তো আমি বুয়েট বা কোডিং, ইঞ্জিনিয়ারিং এগুলো কিছুই জানতাম না। আচ্ছা, তুমি কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়ালেখা করছো না জেনারেল? আমি জেনারেল লাইনে করে ইসলামিক স্কলার হওয়ার ইচ্ছা ছিল। ছিল। ইন্টারেস্টিং। এটার কারণ হচ্ছে ছোটবেলায় হচ্ছে মসজিদের পরিবেশে বড় হয়েছি আর কি। বাসার পাশে মসজিদ, ছোটবেলা থেকে আব্বু সাথে করে মসজিদে নিয়ে যাইতো। হুজুরদের সাথে বেড়ে ওঠা, তাবলিগ জামাত বা আদার্স সব ধরনের জিনিসপত্র এগুলোর সাথে জড়িত। তো তখন হয়তো কি যে তখন আমার ভিতরে একটা ইয়ে ছিল যে আমি কোরআন খুব ডিপলি জানার চেষ্টা করব, এখনো আছে ইনশাল্লাহ। তো তারপরে আর কি যখন ইয়েতে উঠলাম, কি বলে এটাকে, 8-এর পরে মেনলি আমার ভিউটা একটু চেঞ্জ হইলো। 8-এ আমার হচ্ছে 4.44 পাইলাম জেএসসিতে। হ্যাঁ, আমাকে সায়েন্স দিবে না। ওকে, আমি পড়াশোনা করছি নরসিংদী বয়েজ স্কুল থেকে, এটা জেলা স্কুল আর কি। তো আমাকে সায়েন্স দিবে না কেন? নরসিংদী না নারায়ণগঞ্জ? না, আমি নরসিংদী। হ্যাঁ। আচ্ছা, তো সায়েন্স দিবে না কেন? কারণ যেহেতু জিপিএ 5 পাই নাই, সায়েন্স দিলে পাশ করতে পারবে না। আমার তো যে চেপে গেল, এত কথা শুনছি। আমার একটা জিনিস এখনো খেয়াল আছে, আমি ঢাকা থেকে নরসিংদী আসতেছি খালামণির বাসায়। আমি খালামণির বাসা থেকে আমার বাসায় আসতেছি, আমি আর আমার আম্মু ট্রেনে বসা, অপোজিটে একটা স্বনামধন্য স্কুলের টিচার বসা। পুরোটা রাস্তা উনি এত কথা শোনাইছে, আমার এখনো মনে আছে। উনি আমার স্কুলেরও না, আমার পরিচিত না, কেউ না। এত কথা বলতে বলতে তার কাছে কনটেক্সট গেছে, সে উপদেশ দিচ্ছে, অ্যাডভাইস দিচ্ছে। 4.44 পাইছে। এমন একটা বিহেভিয়ার যে আসলে আমি মানে কাউরে মেরে ফেলছি, আমার মারেও কথা শোনাইতেছে। খুব গায়ে লাগছিল তখন।
তো তখন হচ্ছে আমার একটা জেদ চাপে যে না আমি আসলে আমার লাইফে করতে হবে, আমার কামব্যাক দিতে হবে। তো আম্মু হচ্ছে অনেক রিকোয়েস্ট করে স্যারদেরকে ম্যানেজ করে যে না সায়েন্স নেও। তো তখন হয় কি যে আমার লাইফে আসলে পুরা স্কুল লাইফে কখনো রোল 1 থেকে 10-এ আসেনি। আমার রোল ছিল 33 9-এ, আমি হচ্ছে 10-এ 8 হই, রোল 8 হয়। এটা দেখার পরে বন্ধুরা বলে যে ওরা আছে একটু কি সত্যি কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? তো এটার পরে আবার হচ্ছে টেস্ট যখন পরীক্ষা হয় তখন হচ্ছে পুরো স্কুলে 6ষ্ঠ হই। তো এরপরে জিপিএ 5 পাই, এসএসসিতেও জিপিএ, ইন্টারেও জিপিএ। তো একটা হ্যাবিট বিল্ড হয়ে গেছে যে ধাক্কা খাইলে জিদ নিয়ে কাজ করা, আমাকে বড় হইতে হবে, বাড়তে হবে এটা। এরপরে ওই যে ইন্টারমিডিয়েটের পরে যেটা হয়েছে যে ঢাকা ভার্সিটির চান্স পাইলাম না, তখন আবার ওই টাইপের মানুষজন আবার সেম প্রসেসে করা শুরু করছে। তখন মনে হয়েছে যে না আমাকে আগে কিছু করতে হবে, পড়াশোনার বাইরেও আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে। তো তারপরে আস্তে আস্তে ওই জায়গাটাতে আগাইছে। চমৎকার। এমনি এখন তো তাহলে তুমি যে জার্নিটাতে যাচ্ছ বা আসো এখন, পরবর্তী তোমার গোল কি কোথায় যাইতে চাও? এই লাইন ধরে অথবা অন্য কোনো লাইন ধরে? আচ্ছা, এখানে মানে টার্গেটের কথা যদি বলি যে আমাদের এখন যে স্টার্টআপ কোম্পানিটা আছে এই কোম্পানির একটা ভিশন আছে। যদি এই মানে এটা খুব বড় একটা ভিশন আছে, আমি চাই কোম্পানিটা গ্রো করুক, এটার সাথে থাকি। বাট এটা যদি সাস্টেন নাও করে, বাট আমার আলাদা ভিশন আছে। আমি হচ্ছে নিজের ইঞ্জিনিয়ারিং স্কিলটাকে, যেহেতু গ্লোবাল উন্মুক্ত সবকিছু, এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যে আমি সবার জন্য মানে অ্যাভেলেবল থাকবো আর কি, মানে চয়েজেবল থাকবো, অ্যাভেলেবল না, চয়েজেবল থাকবো। যে আমি টার্গেট থাকতে চাই যে আমি মানে দেখছি যে মানুষ 4 লাখ 5 লাখ টাকার রিমোট জব করতেছে মান্থলি স্যালারিতে, আরো বেশিও হয়। আমি কেন পারবো না? ডেফিনেটলি অবশ্যই। তো আমি চাই যে বাংলাদেশের এখন যদি বলি যে টেক ইন্ডাস্ট্রি, সফটওয়্যার ইন্ডাস্ট্রি বললে কয়েকটা ফেস চোখে ভাসে। আমি আমার নিজের জায়গাকে ওইখানে নিয়ে যেতে চাই। তোমার ছবিটা ওইখানে নিতে চাও? হ্যাঁ, মানুষের সাবকনশিয়াস মাইন্ডে যেন আমার ফেসটা আসে, যে টপ 10% আমি একজন শাফিন। হ্যাঁ, ওকে, এটা চমৎকার একটা ভিশন। হ্যাঁ, কারণ ভিশন না থাকলে সামনে আগানো যায় না। আমার যদি ইউএস এর ভিশন না থাকতো তাহলে তো আমি কোর্সই শেষ করতে পারতাম। হ্যাঁ, আমি কোর্স শেষ করার পর ইউএস এ জব পাই নাই, 2 বছর পরে পাইছি। আমি পাইছি তো গোল না থাকলে কিন্তু 2 বছর পরে পাইতাম না। হ্যাঁ, পাওয়া যেত না। এখন আমার ভিশন থাকতে পারে যে আগামী হয়তো 5-10 বছর পরে পাবো, আমি ওই জায়গায় যাবো, ওইখানে আমার চেহারা, ওইটা 10 বছর না হলে 15 বছর পরে আসবে, হবে ইনশাআল্লাহ। প্লাস ওইটার পাশাপাশি আমি হচ্ছে এখন আমার হচ্ছে একটা জিনিস আর কি, যে ক্লায়েন্ট আসতেছে, 10 জন একটা টিম রেডি করলাম, কাজ করলাম, এই জিনিসটা প্রেশার লাগে আমার কাছে, খুব একটা এনজয় করি না। এটার চাইতে আমি এনজয় করি কি যে মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলানো, কোনো একটা অ্যাপ, সফটওয়্যার, যেটাই হোক, এমন একটা কিছু যেটা মানুষের লাইফটাকে ইজি করবে। এটার আবার একটা নিয়ত, ওই যে আমার ছোটবেলায় একটা ইচ্ছা ছিল ইসলামিক স্কলার হওয়ার। তো ওই জায়গা থেকে আমি, দেখেন অ্যাজ এ মুসলিম, এটা হচ্ছে মৃত্যুর পর আপনাকে তো সময়ের হিসাব দিতে হবে। আপনি লাইফটাকে আসলে কোন কাজে ব্যয় করছেন এটার হিসাব দিতে হবে। তো আমি, হ্যাঁ, ডেফিনেটলি রিজিক অন্বেষণ করা এটা ইটসেলফ একটা ইবাদত, ট্রু। বাট আমি মৃত্যুর পরে আমার ইবাদত যদি থেমে যায় তাহলে তো হলো না। তো আমি কি করে যেতে চাই যে এমন একটা সিস্টেম অথবা অ্যাপ বা এমন একটা কিছু যেটা থেকে যাবে, মানুষের লাইফকে ইজি করতে থাকবে, মানুষ ব্যবহার করবে এবং ভালোভাবে সেটা ব্যবহার করতে পারবে, উপকৃত হবে। তো এই দিক থেকে হলো কি আমার মানি মেকিংও হলো, একটা মানুষের লাইফটাকে ইজি করা হলো। তো এটা পরকালের দিক থেকেও আমাকে সুবিধা দিবে। তুমি একটা সিস্টেম ডেভেলপ করতে চাও যেটার মাধ্যমে এটা, যেমন ওই যে যদি আমি ভুল না বলে থাকি, সদগায়ে জারিয়া টাইপসের একটা কনসেপ্ট আছে রিলিজিয়াস জায়গাতে, ওই টাইপসের কিছু একটা করে ফেলা টেকনোলজিক্যাল ওয়েতে। ইয়েস, এক্ষেত্রে আমার প্রোডাক্ট বেস কোম্পানিও হবে, এখানে মানুষ কাজ করবে, মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলবে, আমার মানিও আসবে,
and this এটা গুড, মানে চমৎকার একটা প্ল্যান আর কি। আমি তোমার কাছ থেকে আসলে অনেকগুলো মানে জিনিস শুনতেছিলাম, আমি মানে শুনতেছিলাম, খুব ভালো লাগতেছিলাম। যদি আরো লম্বা করা যেত আরো ভালো হতো, হয়তো বা এরপরে আরেকদিন আমরা বসবো। এমনিতে ধরো তোমার তো যে জার্নিটা গেল, টোটাল জার্নি, এই জার্নি থেকে যদি এক লাইনের মধ্যে কোনো কিছু থাকে, মানে যারা এখন শুরু করবে বা আছে, শুরু করতেছে বা শুরু করে ফেলছে কিন্তু স্টিল স্ট্রাগল করতেছে, এই তাদের জন্য তুমি আসলে কি বলবা যে ভাইয়া এই ওয়েতে গেলে বা মাইন্ডসেটটাকে কোন একটা সেগমেন্টে যদি আমি ফেলতে পারি আমি শাইন করতে পারবো? আচ্ছা, যারা হচ্ছে এখন শুরু করতেছে বা স্ট্রাগলিং ফেজে আছে, স্ট্রাগল জিনিসটা তখনই মনে হবে যখন হচ্ছে আপনার সামনে কোনো ক্লিয়ার ভিশন না থাকবে। আপনি অ্যাকচুয়ালি লাইফে কোন স্টেজে যাইতে চান, কি করতে চান, এটা টু দ্য পয়েন্টে খাতায় লিখে ফেলেন। সাপোজ আমার ক্ষেত্রে ভিশনটা ছিল যে আমি ইউএসএতে জব করতে চাই, হাই স্যালারিতে রিমোট জব করতে চাই। হ্যাঁ, কিছুটা অ্যাচিভ করতে পারছি, এখনও অনেক কিছু বাকি। আমি আমার খাতায় নোট ডাউন করা আছে আমি আসলে কি করতে চাই। আপনাকে নিয়ে আল্লাহর অবশ্যই প্ল্যান আছে, বাট আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং সেটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। যেটা দরকার ক্লিয়ার ভিশন। যখন আপনার ক্লিয়ার ভিশন থাকবে, পৃথিবীর কোনো সমস্যায় আপনার কাছে আসলে সমস্যা মনে হবে না, কারণ আপনি জানেন আপনাকে এটা অ্যাচিভ করতে হবে। যদি আপনি অ্যাচিভ করতে না পারেন তাহলে আসলে এটা আপনার ব্যর্থতা। আমি এক্ষেত্রে আরেকটা জিনিস বিলিভ করি যে আচ্ছা, আমার এর আগে আপনার সাথে ঝঙ্কার ভাইয়ের সাথে আমার একটা লাইভ হয়েছিল। তো লাইভের পরে অনেক স্টুডেন্ট আসতো, আমাকে রিচ আউট করতো, তো আমি অনেকের ইনস্ট্রাকশন দিতাম। আমি একজনকে একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম যেটা আমি নিজে ফলো করি, যে 22 বছর বয়সে কষ্ট করা ভালো 26 বছর বয়সে বেকার থাকার তুলনায়। আপনি 22 বছর বয়সে কষ্ট করে করতে 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 মরে যান, তাও 26-এ এসে বেকার থাকেন না। আপনি নিজের জন্য নিজে বোঝা, ফ্যামিলির জন্য বোঝা, দেশের জন্য বোঝা। তার তুলনায় আপনি 22-এ কষ্ট করতে করতে স্ট্রোক করে মরে যান, আপনার জন্যও ভালো, দেশের জন্যও ভালো। এটা খারাপ শোনা যায়, কিন্তু বাস্তবতা। মানে শুনতে খারাপ, মানে আমাদের এখন ভালো লাগানোর জন্য কথা বলার দরকার নাই। এখান থেকে আমাদের কাজে লাগলে উপকার আছে, না লাগলে এই কথা আসলে বাতাস, তাছাড়া কিছু না। সো থ্যাংক ইউ সো মাচ শাফিন ভাই, তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগতেছিল। হয়তো বা আমরা এই পর্বটাকে আরো এক্সটেন্ড করব, পরবর্তী তুমি যেখানে যাইতে চাচ্ছ, ওই যে টপ 10, সো ওখানে গেলে হয়তো আবার কথা হবে ইনশাল্লাহ। খুব চমৎকার লাগছে কথা বলে। আমি আরেক যারা আসতেছে তাদের জন্য কিছু কথা বলতে চাই, যে আপনার যারা তোমরা তুমি করেই বলি, যারা তোমরা আসতেছো তারা সবসময় কি করবা, যে সলিউশন ড্রিভেন চিন্তা করবা। তুমি ওয়েব ডেভেলপমেন্ট শিখছো, তা দিয়ে আমার কি? তোমার ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে তো আমার কোনো কাজ নেই। তুমি কি করতে পারো আমার জন্য? আমার ধরো যে আমার তো অ্যাপ্লিকেশন দরকার নাই, আমি একটা মানুষ, আমার একটা স্ট্যাটিক পেজ দরকার ব্র্যান্ডিং এর জন্য। তুমি কি আমার ব্র্যান্ডিং করে দিতে পারবা কিনা সেইটা দেখো। স্কিল বেসড ক্যারিয়ারের ক্ষেত্রে শুরুতে মানে মেইন স্কিলটা ডেভেলপ করতে হয়, কিন্তু সেই ক্যারিয়ারে টিকে থাকতে গেলে সাইডের আরও অনেক জিনিস লার্ন করতে হয়। যেমন হ্যাঁ, আমি ডেভেলপার, আমি সফটওয়্যার বানাইতে পারি, ভালো কথা, কিন্তু আমাকে টুকটাক মার্কেটিং জানতে হবে সলিউশন হিসাবে সামনে আসার জন্য। আমি এখন যেটা করতেছি, যে আমি এখন অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করি, তো আমি এক বাক্যে একজনকে বলতে পারবো যে মানে আমি আপনার জন্য অ্যান্ড্রয়েডের অ্যাপ বানাই ফেলতে পারবো, আমি এই অ্যান্ড্রয়েডের অ্যাপ দিয়ে আপনি এটা করতে পারবেন। তো আমি সবাইকে এটাই বলবো যে নতুনরা আসো, সলিউশন তুমি কি পারো, কিভাবে কি ইম্প্যাক্ট ফেলতে পারবা, ইম্প্যাক্টের জায়গা থেকে চিন্তা করো। কি শিখছো কেউ এগুলা দেখবে না, কি ইম্প্যাক্ট ফেলতে পারতেছো এটার উপর ডিপেন্ড করেই জব, ক্লায়েন্ট সব হবে। থ্যাংক ইউ সো মাচ শাফিন ভাই।